রাত গভীর হলে ভারত তার কাজ শুরু করে। কাঁটাতারের একটা অংশ কেটে দেয় বিএসএফ। তারপর বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় নারী, শিশু, বৃদ্ধকে। গায়ে একটাই তকমা, বাংলাদেশি। কারণ একটাই, তারা বাংলায় কথা বলে। নামের প্রথমে আছে মোহাম্মদ বা মোসাম্মদ কিংবা আব্দুল। অন্য প্রান্তে তখন দাঁড়িয়ে আছে বিজিবি। ভারতের অন্যায় দাবি তারা মেনে নিতে পারেন না, তাই তাদের ঠেকাতেই হচ্ছে সীমান্তে। ফলে মানুষগুলো আটকে পড়ছে মাঝখানে, দুই দেশের নোম্যান্স ল্যান্ডে। না ভারতে ফিরতে পারছে, না বাংলাদেশে ঢুকতে পারছে। প্রচন্ড রোদে পড়ছে, মুষলধারে বৃষ্টিতে ভিজছে, শিশুরা কাঁদছে। আর সেই কান্নার শব্দে একটি প্রশ্নই ধ্বনিত হচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মুখোশের আড়ালে আসলে কতটা নির্দয় হতে পারে একটা রাষ্ট্র। জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ভারত সীমান্ত রীতিমতো ফুঁসছে। 5 জুন একদিনেই লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁর একাধিক সীমান্তে মোট 60 জনকে নারী ও শিশুসহ ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। 2 জুন বেনাপোল দিয়ে 100 জনেরও বেশিকে পাঠানোর চেষ্টা হয়েছে। 31 মে সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার একটা অংশ কেটে 13 জনকে শূন্যরেখায় ঠেলে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে আটকে পড়া 28 জন, 12 জন পুরুষ, 10 জন নারী, 6টি শিশু দিনের পর দিন নোম্যান্স ল্যান্ডে ভারী বৃষ্টিতে ভিজেছেন। পর্যাপ্ত খাবার পাননি। পতাকা বৈঠক হয়েছে, কোনো সমাধান হয়নি। বিএসএফ তাদের ফিরিয়েও নেয়নি। প্রশ্ন উঠেছে, দুই বাহিনীর মাঝখানে পড়ে থাকা মানুষগুলো তাহলে কার? এটা নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছরের মে থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত মাত্র 8 মাসে ভারত 2479 জন মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। এদের মধ্যে অন্তত 120 জনকে পরে শনাক্ত করা হয়েছে ভারতীয় নাগরিক হিসেবে। তাদের বড় একটা অংশ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এ নিবন্ধিত 5 রোহিঙ্গাকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে পাঠানো হয়েছে। ত্রিপুরার সীমান্ত ঘেঁষা ফেনী নদীতে ফেলে দেওয়ার ঘটনাও আছে। একজন মা তার 3 মেয়েকে নিয়ে পানিতে ভেসেছিলেন। তাদের শরীরে বাঁধা ছিল প্লাস্টিকের খালি বোতল, যেন ডুবে না যান। প্রশ্ন উঠেছে, এতটা নিষ্ঠুর কেন হতে হয় কোনো রাষ্ট্রকে? ভারতের এই পুশিন কৌশলের মূল হাতিয়ার একটাই, বাংলা ভাষা। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি। রোহিঙ্গাই হোক, ত্রিপুরার বাসিন্দাই হোক, পশ্চিমবঙ্গের মুসলমানই হোক, বিএসএফ এর কাছে সবার পরিচয় এক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিন করা আসলে বিজেপির সুপরিকল্পিত রাজনৈতিক অপকৌশল। রাতের আধারে মুসলিম পরিবারগুলোকে সীমান্তে ঠেলে দিয়ে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের এই খেলা চলছে। এই খেলায় দাবার ঘুঁটি হচ্ছে নিরীহ মানুষ, যারা রাজনীতির হিসাব বোঝেন না, যারা শুধু জানেন তারা খোলা আকাশের নিচে পড়ে আছেন এবং শিশুটা কাঁদছে। এই সংকটের শিকড় অনেক গভীরে। 1947 সালে দেশভাগের আগে এই মাটিতে কোনো কাঁটাতার ছিল না। বরিশালের মানুষ জীবিকার খোঁজে যেতেন কলকাতায়, জলপাইগুড়ির মানুষ কাজ করতেন চট্টগ্রামে, পঞ্চগড় থেকে ঢাকার চেয়ে ভুটান ছিল কাছে। মানুষ সুবিধামতো জায়গায় যেতেন, বাধা ছিল না। তারপর র্যাডক্লিফের একটা লাইন সব পাল্টে দিল। রাতারাতি একই মাটির মানুষ হয়ে গেলেন এই দেশের অথবা ওই দেশের। কিন্তু মানুষের জীবন মানচিত্রের লাইন বোঝে না। তাই প্রজন্মের পর প্রজন্ম সীমান্তের এপার ওপারে থেকে গেছেন এমন মানুষ যারা সঠিক কাগজ পাননি, কিন্তু ভুল কিছু করেননি। সেই ঐতিহাসিক জটিলতার মধ্যে ভারত এখন রাজনীতির ফায়দা লুটছে। ভারত ভেবেছিল বাংলাদেশ চুপ থাকবে, কিন্তু এবার হয়নি। বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সরাসরি বলেছেন, ভারতের পুশিন সুপরিকল্পিত এবং ন্যাক্কারজনক। যথাযথ কাগজপত্র ও আইনি প্রক্রিয়া ছাড়া একজন মানুষকেও প্রবেশ করতে দেওয়া হবে না। এটা বিজেপির দৃঢ় অবস্থান। আর এই অবস্থানের পাশে দাঁড়িয়েছে সীমান্তের সাধারণ মানুষ। লালমনিরহাটে স্থানীয় বাসিন্দারা বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুশিন ঠেকিয়েছেন, রাতের পর রাত জেগে। পঞ্চগড়ে 36 ঘন্টারও বেশি সময় শূন্য রেখায় আটকে থাকা মানুষদের পাশে দাঁড়াতে ছুটে গেছেন স্থানীয়রা।
এই দৃশ্য অস্বাভাবিক, কিন্তু ভারতই এই অস্বাভাবিকতা তৈরি করেছে। ভারত নিজেকে বলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের প্রথম শর্ত আইনের শাসন। যদি কেউ বাংলাদেশি হয়ও, তার জন্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি আছে, প্রত্যাবাসনের আইনি পথ আছে। সেই পথ না ধরে রাতের আধারে কাঁটাতার কেটে মানুষ ঠেলে দেওয়া সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না বলে মত বিশ্লেষকদের। ইউএনএইচসিআর নিবন্ধিত শরণার্থীদের তৃতীয় দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ অবৈধ। নিরাপত্তা বিশ্লেষক ইমদাদুল ইসলাম বলছেন, পুশিন নিয়ে সম্পর্ক আরও অবনতির আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু আইন কানুনের বাইরে আরেকটা কথা আছে। শিশুর কান্না কোনো রাজনীতি বোঝে না। সেই কান্নার ঋণ একদিন শোধ করতে হয়। ক্ষমতার মসনদ চিরকাল থাকে না, কিন্তু ইতিহাস লেখা হয়ে যায়। আর ইতিহাস মনে রাখে সেই শাসকদের কথা, যারা তুমুল বৃষ্টির রাতে শিশু কোলে নিয়ে থাকা নারীদের নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দিয়েছিল।